আমরা হচ্ছে আজকে নতুন একটা চ্যাপ্টার পড়ব। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে চ্যাপ্টার 7, ঠিক আছে? তো চ্যাপ্টার 7 হচ্ছে রেসপিরেশন। হ্যাঁ, তো আমরা অলরেডি রেসপিরেশন, তাও যদিও আমরা চ্যাপ্টার 4-এ পড়ি নাই, ঠিক আছে, তারপরেও আমরা দেখব। হ্যাঁ, এক্সচেঞ্জ অফ গ্যাস মানে হচ্ছে রেসপিরেশন। আমাদের বডির ভিতরে কিভাবে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসটার টোটাল প্রসেসটাই পড়বো আমরা আজকে এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 7। কী নাম চ্যাপ্টারে? এক্সচেঞ্জ অফ গ্যাস, ঠিক আছে? আচ্ছা, তো আসেন দেখেন যে গ্যাস এক্সচেঞ্জে হচ্ছে, এই গ্যাস এক্সচেঞ্জটা কে করতেছে বা কারা করতেছে? গ্যাস এক্সচেঞ্জ কারা করতেছে? গ্যাস এক্সচেঞ্জ করতেছে প্ল্যান্টস। আমরা করি না? আমরা তো করি, ঠিক আছে? তাহলে গ্যাস এক্সচেঞ্জ যারা করতেছে তারা সবাই করতেছে। দেখেন যে ধরেন এটা একটা গাছ, এটা একটা প্ল্যান্টস। তো এই প্ল্যান্টসের ভিতরে কি কি আছে? এই প্ল্যান্টসের ভিতরে আমরা খুবই কমনলি জানি যে প্ল্যান্টসের ভিতরে কি হয়, কার্বন ডাইঅক্সাইড ঢুকে, আর প্ল্যান্টসে কি হয়, অক্সিজেন বের হয়। এটা একটা কমন জিনিস, এটা আমরা সবাই জানি। এই যে প্ল্যান্টস কার্বন ডাইঅক্সাইড দিয়েও কি কাজ করতেছে? ও হচ্ছে ফটোসিনথেসিস করতেছে। এই প্রসেসটার নাম কি? ফটোসিনথেসিস। তাহলে এই ফটোসিনথেসিস করে ও নিজের বডির ভিতরে কি তৈরি করতেছে? খাবার তৈরি করতেছে। খাবারটার নাম কি? খাবারটার নাম হচ্ছে গ্লুকোজ তৈরি করতেছে। এই গ্লুকোজ দিয়ে কি করে? এরপরে দেখেন যে ধরেন একটা মানুষের কথা যদি আমরা চিন্তা করি, ধরেন এটা একটা মানুষ, ঠিক আছে? তো এই মানুষটা কি করতেছে? এই মানুষটা আমার এই গ্লুকোজটাকে সে নিচ্ছে, সাথে থাকা অক্সিজেন, সেই অক্সিজেনটাকেও সে নিচ্ছে। আমরা যে খাবারগুলা খাচ্ছি, এই খাবারগুলা কোত্থেকে আসতেছে? সব কিছুর সোর্স কিন্তু প্ল্যান্টস। এখন প্ল্যান্টস তো তৈরি করে একটা খাবারই, গ্লুকোজ, ফটোসিনথেসিস দিয়ে। তাহলে এই খাবারটা আমরা নিচ্ছি, সাথে কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। এই গ্লুকোজ আর অক্সিজেন নিয়ে আমি তৈরি করতেছি কি? তৈরি করতেছি এনার্জি, ঠিক আছে? কি তৈরি করলাম? এনার্জি তৈরি করলাম। সাথে আরও একটা জিনিস তৈরি করি, তার নাম কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমার বডিতে এনার্জি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কি দিয়ে? গ্লুকোজ আর অক্সিজেন দিয়ে। আর আমি তৈরি পাচ্ছি কি? বিনিময়ে আমি পাচ্ছি এনার্জি, আমি পাচ্ছি কি? অক্সিজেন। ঠিক আছে, হ্যাঁ, শুধু কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি। এখন এই যে প্ল্যান্টস, ও এখন কি করে? এই যে প্রসেসটা গেল, এই প্রসেসের নাম কি? এই প্রসেসটার নাম হচ্ছে রেসপিরেশন। এইটা কোথায় হয়? এই রেসপিরেশনটা হয় সেলে, এই জন্য এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন। অর্থাৎ এই কাজটা কোথায় হচ্ছে? আমার বডির সেলের ভিতরে হচ্ছে। খুবই ভালো কথা। এখন আমি তো এনার্জি পাচ্ছি, ভালো কথা। প্ল্যান্টসের কি এনার্জি দরকার নাকি দরকার নাই? প্ল্যান্টসের দরকার আছে না এনার্জি? প্ল্যান্টসের এনার্জি দরকার আছে। তাহলে এই প্ল্যান্টস এনার্জিটা পাবে কই থেকে? প্ল্যান্টস এই যে অক্সিজেনটা যে ছাড়লো, এই ছেড়ে দেওয়া অক্সিজেন প্ল্যান্টস আবার নিজেও কি করে? গ্রহণ করে। ও নিজে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, নিজে অক্সিজেনও তৈরি করতেছে, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড ছাড়লো, অক্সিজেন গ্রহণ করলো, ঠিক আছে? আর কি এখানে বাবা, এই যে প্রথমেও কি করছে খেয়াল করেন, কার্বন ডাইঅক্সাইড নিছে, নিয়ে কি বানাইছে? গ্লুকোজ বানাইছে। আর কি ছাড়ছে? অক্সিজেন ছাড়ছে। এখন প্ল্যান্টস আর কি করে? প্ল্যান্টস কি নিজের এনার্জি দরকার আছে না? প্ল্যান্টসের ভিতরে কোনো কাজ হয় নাকি হয় না? হয়। ও নিচ থেকে খাবার টেনে উপরে উঠায়, ওর বডির ভিতরে অনেক কাজ চলতেছে, হরমোন তৈরি হচ্ছে, ফাইটো হরমোন, অনেক কিছু তৈরি হচ্ছে। তাহলে এইগুলো কাজ করতে ওর এনার্জি দরকার। তো ওই এনার্জি পাবে কই থেকে? ওর বডিতেও সেম প্রসেস হয়। এই গ্লুকোজ আর এই অক্সিজেন, এরা দুইজন একসাথে হয়ে তৈরি করে কি? তৈরি করে এনার্জি। বুঝতে পারছেন? সাথে আবার তৈরি করে কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্ল্যান্টস কি করে? প্ল্যান্টস একই সাথে অক্সিজেনও নেয়, কার্বন ডাইঅক্সাইডও নেয়, অক্সিজেনও ছাড়ে, কার্বন ডাইঅক্সাইডও ছাড়ে। পৃথিবীতে আমাদের বেঁচে থাকার জন্য প্ল্যান্টসকে খুব দরকার, কারণ অক্সিজেনও আমরা পাই প্ল্যান্টস থেকে, গ্লুকোজ বা খাবার এটাও পাই আমরা কোত্থেকে? প্ল্যান্টস থেকে। কিন্তু প্ল্যান্টসের বেঁচে থাকার জন্য কোনো মানুষ বা কোনো প্রাণীর দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, তো আমাদের বেঁচে থাকার জন্য আসলে দরকার কার? প্ল্যান্টসের দরকার। কিন্তু আমরা না থাকলে প্ল্যান্টসের জন্য আরও সুবিধা,
ঠিক আছে, কারণ প্ল্যান্ট সব কিছু নিজেই করতে পারে, খাবারও তৈরি করতে পারে, ওর যা গ্যাস দরকার সেগুলো নিজেই তৈরি করতে পারে। বোঝা গেছে? হ্যাঁ, ওরা আরামে থাকে, বরং আমরা থেকেই কি ওদের আরো অসুবিধা করতেছি, হ্যাঁ, মেরে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, তো আসেন তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যানিম্যাল রেসপিরেশন, বা একটা প্রাণীর বা একটা হিউম্যানের রেসপিরেশন, যে আমরা কিভাবে নিঃশ্বাস বডির ভিতরে ঢুকাচ্ছি, মানে অক্সিজেন নিচ্ছি, কিভাবে কার্বন ডাইঅক্সাইড বডির বাইরে বের করতেছি, এই প্রসেসটাই আমরা আজকে দেখব। ঠিক আছে, মুছে ফেললাম। আচ্ছা, তাহলে আসেন যে আমরা তাহলে দেখব এখন, যে ধরেন আমরা এখন কি করতেছি, একটা রেসপিরেটরি সিস্টেম, আপনারা সবাই এটা হচ্ছে একটু খাতাটা বাঁকা করে লিখবেন, যে আমাদের বডিতে রেসপিরেটরি ট্র্যাক্ট, হ্যাঁ হ্যাঁ হবে রেসপিরেটরি ট্র্যাক্ট, যেটা এই রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কি কি পার্টস আছে, অর্থাৎ আমার কোন জায়গা দিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়তেছি, সেই জিনিসটা আমরা দেখব। রেসপিরেটরি ট্র্যাক্ট যেটা, মনে রাখবেন এই রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হয় কোথা থেকে, ঠিক আছে? ধরেন এখানেই আঁকাই, ধরেন এটা একটা মানুষ, ঠিক আছে, ধরেন এটা একটা মানুষ, ঠিক আছে, তো এই মানুষের কি কি আছে, সবার প্রথমে রেসপিরেশন শুরু করি আমরা কোত্থেকে, নাক থেকে, তাহলে এইটা হচ্ছে ওর নাক, তো এই নাকের সাথে কি আছে, একটা ফুটা আছে, তাই না? নাকের ভিতরে একটা ফুটা আছে, আমরা জানি। এই ফুটার পরে নাকের ভিতরে যে জায়গায় আঙুল ঢুকাই হাত দিয়ে রাখেন, ওটা কি ফাঁকা জায়গা, ওই জায়গার নাম হচ্ছে নেজাল ক্যাভিটি। এরপরে আমাদের মুখ, আমরা তো চাইলে মুখ দিয়েও কি করতে পারি, নিঃশ্বাস নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই ট্র্যাকটা এই দিক থেকে চলে আসে কোথায়, এরকম করে মুখ আর নাক কি হয়ে যায়, একসাথে হয়ে যায়। একসাথে হওয়ার পরে আমাদের কি আছে, এইখানে একটা মোটা সোটা জিনিস আছে, যার নাম হচ্ছে ল্যারিংস, আমরা দেখতেছি, আমি বলবো একটু পরে। এরপরে এটা আমাদের হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, অ্যান্ড ফাইনালি এখান থেকে ঢুকে কোথায়, লাংসের ভিতরে। চাইলে আঁকাইতেই পারেন, ঠিক আছে, না আঁকালেও সমস্যা নাই। আচ্ছা, আর এই পাশ দিয়ে কি গেছে, মুখের সাথে কার কানেকশন থাকে, মুখের সাথে কানেকশন থাকে আমাদের ইসোফেগাস, যেটা আমরা আগের দিন পড়ছি, আছে না? আচ্ছা, হ্যাঁ দেখতেছি, আমরা আসবো ওখানে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু হয়েছে কোথা থেকে, দেখেন নাম্বার 1 কি আছে, নাম্বার 1 আছে হচ্ছে নস্ট্রিলস। নস্ট্রিলস মানে হচ্ছে নাকের ফুটা, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি, এটা একটু লিখেন, এভাবেই লিখেন। প্রথমে লিখবেন হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় কোথায়, ঠিক আছে, বা হচ্ছে আমার এক্সচেঞ্জ জোন, এক্সচেঞ্জ জোন। এরপর হয় ট্রান্সপোর্ট জোন, তারপর হয় কি, তারপর হয় হচ্ছে আমার রেসপিরেটরি জোন, রেসপিরেটরি জোন। এক্সচেঞ্জ জোন যেটা, এই এক্সচেঞ্জ জোন শুরু হয়েছে কোত্থেকে, এক্সচেঞ্জ জোন শুরু হয়েছে নাকের ফুটা বা নস্ট্রিল থেকে, ঠিক আছে। লাইট কি কম মনে হচ্ছে না নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কি নস্ট্রিল। এরপর কি আছে, নস্ট্রিলের পরে আমাদের নাকের ফুটা, তার নাম কি নেজাল ক্যাভিটি, নাকের গর্ত। নেজাল ক্যাভিটির ভিতরে কি কি থাকে, নেজাল ক্যাভিটির ভিতরে, নাকের ভিতরে যদি হাত দেন তাহলে ফিল করবেন খুবই ছোট 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 হেয়ার লাইক সাবস্টেন্স আছে। তো এই ছোট ছোট হেয়ারগুলোকে বলা হয় সিলিয়া। কি থাকে, সিলিয়া থাকে। এই ছোট ছোট চুলের কাজগুলা কি, এই ছোট ছোট সিলিয়ার কাজ হচ্ছে আমার নাক দিয়ে যত জীবাণু ঢুকতেছে, এই জীবাণুগুলাকে ওই ছোট ছোট হেয়ারের মধ্যে আটকাই ফেলা, ধুলাবালি। তারপর আপনার নাকে কি ফিল্টার আছে, ফিল্টার নাই, তো এই সিলিয়াগুলাই হচ্ছে ফিল্টার, ঠিক আছে। ওরা কি হিসাবে কাজ করতেছে, ফিল্টার হিসাবে কাজ করতেছে। তাহলে ফিল্টারগুলা ধরেন এরকম ছোট 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 হেয়ার, এখন আপনি কোনো জিনিস এদিক দিয়ে পাস করতেছেন, তাহলে দেখবেন যে ওই জায়গার ভিতরে ধুলাবালি ব্যাকটেরিয়া সব আটকে যাবে, ঠিক আছে। এরপর নাকের ভিতরে হাত ঢুকাই যে জিনিসগুলো বের করে নিয়ে আসেন, ওইগুলা হচ্ছে এই ধুলাবালি, তারপর হচ্ছে আমার ওই ব্যাকটেরিয়া,
আর হচ্ছে নাকের ভিতর থেকে কিছু মিউকাস সিক্রেশন হয়, কিছু ফ্লুইড সিক্রেশন হয়, ওইগুলার একটা মিক্সচার। ঠিক আছে, তাহলে সিলিয়ার কাজ কি? সিলিয়া হচ্ছে ফিল্টার হিসেবে কাজ করে। এখানে কি করে? এখানে হচ্ছে ট্র্যাপ ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে আর কি আমার ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ভাইরাস বা হচ্ছে ডাস্ট, এইগুলা কি হয়? ট্র্যাপড হয়। সিলিয়া গেল। নাকের ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই নার্ভটার নামটা আপনাদের বইয়ে নাই, শুধু একটা সেন্সরি নার্ভের কথা লেখা আছে। এই নার্ভটা হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ। হ্যাঁ, অলফ্যাক্টরি, বা আপনাদের বইয়ে লেখা আছে সেন্সরি নার্ভ। নাকের কাজ কি? স্মেল নেওয়া, তাই না? আচ্ছা, নিঃশ্বাস তো আমরা নাক বন্ধ থাকলেও নিতে পারি, নাকি পারি না? মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারি, কিন্তু নাক দিয়ে স্মেল নেই। এই স্মেলটা আমরা অন্য কোনো অর্গান দিয়ে নিতে পারি না। ঠিক আছে, এই অলফ্যাক্টরি বা সেন্সরি নার্ভের কাজ হচ্ছে কি? স্মেল নিতে হেল্প করে। ঠিক আছে, এই ন্যাজাল ক্যাভিটির পিছনে একটা ঢাকনা আছে। ঢাকনাটা হচ্ছে এরকম, এইরকম একটা ঢাকনা আছে। এই ঢাকনাটার নাম হচ্ছে সফট প্যালেট। কি থাকে? সফট প্যালেট থাকে ন্যাজাল ক্যাভিটির পিছনে, বা অনেক জায়গায় এটা ফ্যারিংসেও লেখা আছে। এই সফট প্যালেটের কাজ কি? সফট প্যালেটের কাজ হচ্ছে, দেখেন যে আপনার এখানে যে হচ্ছে, খেয়াল করেন, নাক, এটা কি নাকের রাস্তা, এটা হচ্ছে মুখের রাস্তা। তো নাক আর মুখের মধ্যে একটা কানেকশন আছে। অনেক সময় আমরা যখন খাবার মুখের মধ্যে নিছি, নেওয়ার পরে হঠাৎ করে বিষম উঠছে, কাশিয়ে দিছেন, তখন কিন্তু এমনও হয় নাক দিয়ে পানি বের হয়ে গেছে, মুখে থাকা পানি, নাক দিয়ে খাবার বের হয়ে গেছে, মুখে থাকা খাবার। এগুলো কিন্তু খুব কমন হয়। ঠিক আছে, মানুষের হয়, বিষম খাইলে হয়। তাহলে এই কাজগুলো কেন হইল? নাক দিয়ে কেন বের হইল? কারণ এই জায়গায় কি আছে? এই জায়গায় ফাঁকা, দুইজনের মধ্যে কানেকশন আছে, নাক আর মুখের। তা কিন্তু সব সময় হচ্ছে না কেন? সব সময় না হওয়ার কারণ হচ্ছে সফট প্যালেট। এই প্যালেট, আমরা যখন খাবার খাচ্ছি তখন এই জিনিসটা পিছনে যে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে আমার নাকের রাস্তাটা বন্ধ করে দেয়। বুঝতে পারছেন? এই জন্য খাবার মুখ থেকে নাকের দিকে যখনই যাইতে চাইবে, এখানে বাধা পেয়ে যাবে ঢাকনায়, তখন আর পাবে না। না থাকলে যতবারই খাবার খাবো নাক দিয়ে বের হওয়ার চলে আসার পসিবিলিটি থাকতো। ঠিক আছে, তাহলে সফট প্যালেটের কাজ কি? prevent food going to upper respiratory tract. এরপরে আরেকটা পার্ট আছে আমাদের রেসপিরেটরি এক্সটেনশনের, তার নাম হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস জায়গাটা কোনটা? ফ্যারিংস জায়গাটা হচ্ছে, মনে রাখবেন, এই যে নাক যেখানে শেষ হয়েছে, আমাদের হাত একদম পিছনে ঠেকাই দিলে যে জায়গায় হাত যাবে, এই জায়গাগুলোর নাম হচ্ছে কি? ফ্যারিংস। এই জায়গাগুলোর নাম কি? এই জায়গাগুলোর নাম হচ্ছে ফ্যারিংস। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আছে বাবা? এরপরে আছে হচ্ছে লাস্ট ওয়ান আমাদের রেসপিরেটরি জন্য, তার নাম ল্যারিংস। ল্যারিংসটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ল্যারিংস জিনিসটা কি? যে এই যে আমাদের গলা, ঠিক আছে, এই গলার সামনে আমরা গলায় যদি হাত দিই, ফিল করবো একটা শক্ত শক্ত জিনিস আছে, সবারই আছে। ঠিক আছে, এই শক্ত শক্ত জিনিস যেটা, এই জিনিসটার নাম হচ্ছে ল্যারিংস। অথবা আমরা কথা বললে দেখবেন যে আমাদের গলা কাঁপতেছে। হ্যাঁ, করে সাউন্ড করেন, দেখেন যে এই জায়গায় ভয়েস কাঁপতেছে একটা জায়গায়, অন্য কোথাও কাঁপতেছে না, শুধুমাত্র ওই জায়গাটা অনেক বেশি ভাইব্রেট করতেছে। তো ওই জায়গায় আমাদের গিটারের মতো 6টা তার আছে। ঠিক আছে, তো গিটারের তারের নাম কি? স্ট্রিং। আরও একটা নাম আছে কর্ড বলে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের গলার তারগুলোর নামও হচ্ছে কর্ড, কিন্তু এই কর্ড দিয়ে আমরা ভয়েস দিচ্ছি, এই জন্য এই কর্ডের নাম ভোকাল কর্ড। ঠিক আছে, তাহলে এই ভোকাল কর্ড কোথায় থাকে? ল্যারিংসে থাকে। তাহলে ল্যারিংসে কয়টা ভোকাল কর্ড আছে? 6 ভোকাল কর্ড থাকে, বা 3 পেয়ার্স অফ ভোকাল কর্ড থাকে, একদম গিটারের তারের মতন। হ্যাঁ, সুন্দর সাউন্ড বের হয় এখান থেকে। হচ্ছে না সাউন্ড? আচ্ছা, ঠিক আছে। তারপর কি আছে? ল্যারিংসের ভিতরে একটা কার্টিলেজ থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কার্টিলেজ দিয়ে তৈরি। কার্টিলেজ মানে নরম হাড্ডি, কন্টেইনস কার্টিলেজ। এই কার্টিলেজের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। কার্টিলেজের বিশেষ বৈশিষ্ট্যটা কি? কার্টিলেজের বৈশিষ্ট্যের মধ্যে একটা কার্টিলেজের নাম আপনারা চাইলে জানতে পারেন, তার নাম হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েড কি জিনিস? এই থাইরয়েড হচ্ছে আমাদের স্পেশালি ছেলেদের
গলার সামনে একটা উঁচু জায়গা দেখতে পাওয়া যায়, এই জায়গাটার নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। ঠিক আছে, এটা হচ্ছে ল্যারিংসের পার্ট। আর এই থাইরয়েড কার্টিলেজটার নামই হচ্ছে অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে, তো আমাদের অ্যাডামস অ্যাপেল কোনটা? এই ল্যারিংসে থাকা, ল্যারিংসটার ভিতরে থাকা একটা বড় কার্টিলেজ, তার নাম হচ্ছে অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে, তো অ্যাডামস অ্যাপেল থাকার কি কারণ? অ্যাডামস অ্যাপেল নাম কেন আসছে এটা তো সবাই জানি নাকি? ঠিক আছে, আদম আলাইহিস সালাম তিনি যখন জান্নাতে ছিলেন তখন কি করছে, যে হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে হাওয়া আলাইহিস সালামকে একটা ফল ধরাই দিছিল। এই ফলটা হাওয়া আলাইহিস সালাম এসে কি আদম আলাইহিস সালামকে খাওয়াইছে। খাওয়ানোর পরে কি হয়েছে? গলায় গেছে আটকে। ঠিক আছে, খাইতে পারে নাই কিন্তু গলায় গেছে আটকে, এরপর তারা দুনিয়ায় চলে আসছে। ঠিক আছে, তো এই যে আমার গলায় আটকে গেল, এইটার একটা মার্ক হিসেবে আল্লাহ তাআলা আমাদের এখানে ছেলেদের গলায় একটা উঁচু জায়গা দিয়ে দিছে। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে নারী জাতিকে কম বিশ্বাস করবেন। ঠিক আছে, বিশ্বাস করে ফল খাইছে, জান্নাত থেকে জাহান্নামে চলে আসছে। ঠিক আছে, তো এই আর কি কথাবার্তা। হ্যাঁ, তো এইটা আর কি বাইবেলে আদম আলাইহিস সালামের নাম হচ্ছে কি? অ্যাডাম। তো এই পার্সপেক্টিভে যেটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। ঠিক আছে, ল্যারিংসে আরেকটা সুন্দর জিনিস আছে, তার নাম হচ্ছে এপিগ্লটিস। আচ্ছা, আর যাচ্ছি না, কিছু করার নাই। আচ্ছা, এপিগ্লটিস, এই এপিগ্লটিসের কাজ কি? খেয়াল করে দেখেন যে এই যে আমার নীল অংশটা, এই নীল অংশটার নাম কি? নীল অংশটা হচ্ছে ইসোফেগাস, তাই না? আগেই বলছি কি এটা? ইসোফেগাস। ইসোফেগাস কি করে? খাবার যাবে। তো দেখেন যে আমার খাবার যাওয়ার রাস্তা আর শ্বাস যাওয়ার রাস্তা দুইটা একই দিকে আছে, পাশাপাশি না দুইটা। গ্যাস যাবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে। খাবার যাবে কোন দিক দিয়ে? এদিক দিয়ে। তাহলে তো কখনো এমনও হইতে পারতো যে আমার যে খাবারগুলা আমি খাচ্ছি, এই খাবারগুলা কি এই ট্রাকিয়ার ভিতর দিয়ে লাংসে চলে যেতে পারে না? দুইটা তো পাশাপাশি আছে, যেতে পারে না? পারে। তো এই জন্য কি করছে, যে এই জায়গায় আমাদের আরেকটা ঢাকনা আছে, এই ঢাকনাটার নাম হচ্ছে এপিগ্লটিস। তো আমরা যতবার খাবার গিলি ততবার এই ঢাকনা দিয়ে আমার শ্বাসনালী করে দেয় ক্লোজ, যাতে খাবারগুলো ডিরেক্টলি ইসোফেগাসে যেতে পারে। হ্যাঁ, বাট যদি আমরা খাওয়ার সময় শ্বাস নেওয়ার চেষ্টা করি তাহলে এই খাবার আমার শ্বাসনালীতে ঢুকতে পারে। অ্যান্ড শ্বাসনালীতে ঢুকলে আমরা কি করি? তখন বিষম খেয়ে উঠি, জোরে কাশি দিয়ে উঠি। কাশি দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে খাবার শ্বাসনালীতে চলে গেছে, অর্থাৎ আপনি এই ঢাকনারে বন্ধ হইতে দেন নাই। ঠিক আছে, তাহলে এই জন্য খাবার সময় আমাদের মানা করা হয় কথা না বলতে। কথা বললে আপনার তখন শ্বাস যাওয়া আসা করবে, তখন আপনার ঢাকনা কনফিউজড করে দিবেন, তখন কি হবে? কাশি উঠবে, বিষম উঠবে। বোঝা গেছে? তাহলে খাবার যাতে উপরে না যায়, কে আটকায়? সফট প্যালেট। খাবার যাতে নিচে না ঢুকে, কে আটকায়? এপিগ্লটিস। তাহলে প্রিভেন্ট ফুড ফ্রম লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, ফ্রম লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে, নেক্সট আসি আমাদের ট্রান্সপোর্ট জোন। ট্রান্সপোর্ট জোনের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এর মধ্যে একজনের নাম হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা দেখতে কেমন? ট্রাকিয়াটা নিচে সুন্দর দেখা যাচ্ছে যে এইরকম। গরু কুরবানি দেওয়ার সময় আপনারা দেখবেন যে গরুর হচ্ছে গলার মধ্যে একটা হচ্ছে সাদা রঙের আমাদের বেসিনের যেরকম পাইপ থাকে, ওই রকম রিং রিং পাইপের মতো একটা স্ট্রাকচার আছে। হ্যাঁ, খাইতেও মজা, অনেক সময় কচকচা। ঠিক আছে, তো এই কচকচা জিনিসটার নামই হচ্ছে ট্রাকিয়া। ঠিক আছে, তো এই ট্রাকিয়াটা দিয়ে কি হয়? শ্বাস যাওয়া আসা করে। এই ট্রাকিয়াটা তৈরি হচ্ছে এরকম হাফ শেপ, অর্থাৎ এইরকম অর্ধেক শেপ কার্টিলেজ দিয়ে। এই কার্টিলেজগুলোকে বলে সি শেপ কার্টিলেজ। একটা ট্রাকিয়ার ভিতরে 16 থেকে 20টা সি শেপ কার্টিলেজ থাকে। মাছে না, মাছের রেসপিরেটরি সিস্টেম আলাদা। সি শেপ কার্টিলেজ থাকে। মাছে তো লাংস থাকে না, হ্যাঁ, এই জন্য ওদের রেসপিরেটরি ট্র্যাক্ট দরকার হয় না। আরেকটা ট্রান্সপোর্ট জোন, তার নাম হচ্ছে ব্রঙ্কাই। ব্রঙ্কাই কি জিনিস? ব্রঙ্কাই হচ্ছে এই যে দেখেন লাংস, মানে এই যে দেখেন ট্রাকিয়া, এই ট্রাকিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে দুইটা লাংসে ঢোকার জন্য।
এই ব্রাঞ্চ অফ ট্রাকিয়াকে বলা হয় কি ব্রঙ্কাই, ব্রাঞ্চ অফ ট্রাকিয়া। অ্যান্ড ব্রঙ্কাইয়ের পরে আরেকটা জিনিস থাকতে পারে, তার নাম হচ্ছে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল হচ্ছে এর ভিতরে আবার ব্রাঞ্চ হয়, এই ব্রাঞ্চগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। ঠিক আছে, রেসপিরেটরি জোনে আমরা একটা জিনিসেরই নাম জানবো, তার নাম হচ্ছে লাংস। এখন আমরা এই লাংসের ডিটেলসে যাব। ঠিক আছে, নতুন পেজে যাব না। হয়েছে, তাহলে মুছে দিলাম আমরা। তাহলে আমরা আমাদের রেসপিরেটরি কি কি পার্ট আছে এই পার্টগুলো সম্পর্কে জানলাম। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা স্মেল নেই কিভাবে? নাক দিয়ে স্মেল নেই, তাই না? মুছেই তো দিলাম না। আচ্ছা, নাকের কোন জায়গা দিয়ে স্মেল নেই, কোন নার্ভ দিয়ে? একটা সেন্সরি নার্ভ, হ্যাঁ, যেটা সেন্সেশন নিতে হেল্প করতেছে, অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নামটা আপনাদের বইয়ে নাই, এটা আপনাদের জানার জন্য বলা আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আসেন, এবার আমরা হচ্ছে কি পড়ব? এবার আমরা পড়ব হচ্ছে লাংস নিয়ে পড়ব। হ্যাঁ, এবার খাতা সোজা করেই লিখতে পারেন লাংস। আমাদের লাংস কয়টা আছে? দুইটা। লাংস কয়টা? দুইটা লাংস, তাই না? হ্যাঁ, লাংস কিন্তু আমাদের দুইটা। অনেকে আবার এটা নিয়েও কনফিউজ থাকে, হ্যাঁ, যে লাংস কয়টা। তাহলে অনেক সময় আমাদের মেডিকেল লেভেলে এসেও অনেকে এরকম নিয়ে কনফিউজ থাকে, যারা পড়াশোনা করে নাই বা হঠাৎ করে স্যার এসে বড় বড় প্রফেসররা এসে ভাইবা নিচ্ছে, তখন তারা কি করে, বলে কিছু পারতেছে না, তখন বলে এই লাংস কয়টা তোর? তখন বলে স্যার একটা। ঠিক আছে, এরকম কথাবার্তা বলে। হয়তো জানে কিন্তু কনফিউজড হয়ে হার্ট আর লাংস একসাথে গুলাই ফেলতে পারে। ঠিক আছে, এরকম ব্যাপারও থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, নার্ভাসনেসে এরকম করে বলে ফেলে। বাট তাও যত নার্ভাসই হই, লাংস দুইটা না একটা, এটা নিয়ে নার্ভাস হওয়া উচিত না আসলে, তাই না? আচ্ছা, তো আসেন তাহলে আমরা আমাদের লাংসটা দেখি। ধরেন এই হচ্ছে কি আমাদের এই ল্যারিংসের পরে একটা পাইপ আছে। এই পাইপটা কেমন, এরকম সি শেপ কার্টিলেজ দিয়ে তৈরি। পাইপটার নাম কি? ট্রাকিয়া। ট্রাকিয়া ব্রাঞ্চ হয়ে গেলে তখন তার নাম কি হয়? ব্রঙ্কাই বা ব্রঙ্কাস। ঠিক আছে, ব্রঙ্কাস হচ্ছে সিঙ্গুলার আর ব্রঙ্কাই হচ্ছে প্লুরাল ফর্ম। আচ্ছা, তো এরপরে দেখেন, এরপরে কি আছে আমাদের? হচ্ছে এরকম লাংস আছে দুইটা। ঠিক আছে, হ্যাঁ, একটা দেখেন নর্মাল শেপ, আরেকটা একটু আগা বাঁকা শেপ। কারণ হচ্ছে এই পাশে আমাদের হার্ট থাকে। ঠিক আছে, তো হার্টের জায়গা দেওয়ার জন্য ও নিজে একটু সাইজে ছোট হয়ে গেছে। ঠিক আছে, এইটার কারণে আর কি। তো লাংস হচ্ছে দুইটা, কি কি? একটা হচ্ছে রাইট লাং আর একটা হচ্ছে কি লেফট লাং। রাইট লাং আর হ্যাঁ, আপনার ইচ্ছা। রাইট লাং আর লেফট লাংয়ের মধ্যে রাইট লাংটা হচ্ছে একটু বড়, লার্জ, আর লেফট লাংটা রাইট লাংয়ের চেয়ে একটু ছোট, স্মল সাইজ, খুব সামান্য সাইজ, 100 গ্রামের ডিফারেন্স থাকতে পারে। ঠিক আছে, এরকম আর কি। রাইট লাং যেটা, এই রাইট লাংয়ের ভিতরে কি থাকে, যদি আপনি কখনো লাংস হাতে নিয়ে দেখেন, তো লাংস হাতে নিয়ে বা ছবি যদি দেখেন, দেখবেন যে এই লাংস বাইরে থেকে সুন্দর করে এভাবে কাটা আছে। ঠিক আছে, হ্যাঁ, লাংসের বাইরে দিয়ে এরকম কাটা দাগ দেখা যায়। ঠিক আছে, যদি আপনি এই লাংসটা দেখেন, তাহলে দেখবেন যে এই লাংসটা এইভাবে কাটা আছে। ঠিক আছে, তো এই যে কাটার পরে লাংসগুলা যে 3 ভাগ 2 ভাগ হয়ে গেল, এই ভাগগুলাকে বলা হয় লোব। রাইট লাংয়ের ভিতরে লোব আছে হচ্ছে 3টা, 3 লোবস। লেফট লাংয়ের ভিতরে লোবস আছে কয়টা? লেফট লাংয়ের ভিতরে লোবস আছে 2টা, 2 লোবস। ঠিক আছে, তো এই লোবগুলা ঢোকার জন্য আবার কি করে, আমার এই যে ব্রঙ্কাই যেগুলো ছিল, এই ব্রঙ্কাইগুলো আবার এরকম ব্রাঞ্চ করে ফেলে। বুঝতেছেন? এরকম ব্রাঞ্চ করে ফেলে। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে কি ব্রঙ্কাস। তারপর আরও এর ভিতরে আরও ছোট ছোট সেগমেন্ট আছে, যদি এই নামগুলো আপনাদের বইয়ে নাই, তার আমি এই জন্য বলতেছি না। এর ভিতরে ছোট ছোট আরও সেগমেন্ট আছে, তখন ওই সেগমেন্টগুলাই ঢোকার জন্য এই লাংসগুলো আরও এরকম ব্রাঞ্চ করে ফেলে। ঠিক আছে,
তারপর বডির ভিতরে লাংসের ভিতরে আছে ছোট্ট ছোট্ট বেলুন, ঠিক আছে? হ্যাঁ, এই বেলুনগুলোরও একটা নাম আছে, বেলুনগুলোকে বলা হয় অ্যালভিওলাস, ঠিক আছে? অর্থাৎ এই যে ব্রাঞ্চগুলো করলো, এই ব্রাঞ্চগুলো এত ছোট ছোট হয়ে যায়, এত ছোট ছোট হয়ে যায় যে এইগুলোর পরে এরকম বেলুনের কানেকশন থাকে, এরকম দেখতে বেলুন। এই প্রত্যেকটা এক একটা বেলুন, আমাদের লাংস ভর্তি ছোট ছোট বেলুন। এই বেলুনগুলোকে বলা হয় কি, এই বেলুনগুলোকে ডাকা হয় অ্যালভিওলাস নামে। না, অ্যালভিওলাস লিখবেন। হ্যাঁ লিখেন, অ্যালভিওলাস লিখেন। এই যে অ্যালভিওলাস যেটা, এই অ্যালভিওলাস জিনিসটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাংস। আমরা যেমন কিডনির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট এফ্রন ছিল, একইভাবে এর স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে লাংস। ইউনিট অফ লাংস। লাংসের একটা মেমব্রেন আছে, লাংসের মেমব্রেনকে বলা হয় প্লুরা মেমব্রেন। লাংসের মেমব্রেনের নাম কি? মেমব্রেনের নাম হচ্ছে প্লুরা মেমব্রেন। এই প্লিউরা যেটা, এই প্লিউরা হচ্ছে ডাবল লেয়ার্ড। প্লিউরার ভিতরে লেয়ার কয়টা? দুইটা লেয়ার। একটা লেয়ার কি করে, ধরেন এইটা যদি আমার লাংস হয়, এটা যদি আমার লাংস হয়, একটা মেমব্রেন এইভাবে আটকে থাকে লাংসের গায়ে, আরেকটা মেমব্রেন এই দুইটা মেমব্রেনের মাঝখানে থাকে, মানে উপরে থাকে, একটু ভেসে থাকে, মাঝখানে গ্যাপ থাকে দুইটা মেমব্রেনের। তো এই যে ওদের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে থাকে একটা ফ্লুইড। এই ফ্লুইড থাকার জন্য আমরা কি করি, লাংস একবার বড় করি, একবার ছোট করি। নিঃশ্বাস নেওয়ার সময় লাংস বড় হচ্ছে, ছোট হচ্ছে। তো এই বড় ছোট হওয়ার সময় লাংস কি হবে, ফ্রিকশন হবে, ঘষা খাবে। তাহলে এই ঘষা খাইলে কি হবে, আপনার ব্যথা ফিল করতে পারেন না? এই জন্য ভিতরে ফ্লুইড থাকায়, পানি থাকায়, পানির মধ্যে দিয়ে যতই নড়াচড়া করুক এই জিনিসের কোনো ফ্রিকশন হবে না, ঠিক আছে? তাহলে প্লুরার ভিতরে কি থাকে? প্লুরার ভিতরে থাকে হচ্ছে প্লিউরাল ফ্লুইড থাকে, কন্টেইনস প্লিউরাল ফ্লুইড। প্লিউরাল ফ্লুইড, এই ফ্লুইডের কাজ কি? এই ফ্লুইডের কাজ হচ্ছে প্রিভেন্ট। এই প্লিউরাল ফ্লুইডের কাজ কি? এটার কাজ হচ্ছে প্রিভেন্ট ফ্রিকশন অফ লাংস উইথ thoracic cage। thoracic cage মানে কি? কেজ মানে কি? আরে কেজ মানে কি? খাঁচা। তাহলে আমাদের বুকের ভিতরের যে খাঁচা, দেখেন নাই বুকের খাঁচা? ওমা, কঙ্কাল দেখেন নাই কখনো? বুকের ভিতরে সুন্দর করে রিবস গুলা দিয়ে দিয়ে এরকম খাঁচা তৈরি করে, ঠিক আছে? এই যে বুকের ভিতর একটা সুন্দর চেম্বার করা তো বাবা, আমাদের বুক, হাত দিলেই তো আমরা বুকের কাঠিগুলা ফিল করি, ফিল করেন নাই? তাহলে এইগুলা ফিল করলে কিন্তু এইগুলা কি এখান দিয়ে ঘুরে এভাবে পিছন পর্যন্ত গেছে, টোটাল একটা কেজের মতন। আর এই কেজের ভিতরেই আমার লাংস রাখা, হার্ট রাখা। তো লাংস যখন বড় হচ্ছে, এই কেজে কি করতেছে? ধাক্কা খাচ্ছে, ঠিক আছে? তো ধাক্কা খাইলে যেন ব্যথা না পায়, এই জন্যই প্লুরাল ফ্লুইড রাখা হয়েছে, ঠিক আছে? ফ্রিকশন প্রিভেন্শনের জন্য হেল্প করে। এগুলা প্রশ্ন বিতে আসে, শর্ট কোশ্চেনে আসে যে প্লুরাল ফ্লুইড কি হেল্প করে, আসে যে সিলিয়া কিভাবে হেল্প করে, ঠিক আছে? সিলিয়া কোথায় কোথায় থাকে? সিলিয়া শুধু নাকে যে থাকে এরকম না, আমার ট্রাকিয়ার ভিতরেও সিলিয়া থাকে। ফ্লাজেলা না, সিলিয়া। ফ্লাজেলা তো অন্য, লেজ, নড়াচড়া করার জিনিস। সিলিয়া হচ্ছে হেয়ার, ঠিক আছে? ছোট ছোট হেয়ারকে সিলিয়া বলে। হ্যাঁ, সেন্ট্রিওল তৈরি করে, ঠিক আছে? এই হয়েছে? তাহলে এইগুলো হচ্ছে লাংসের কাজকর্ম, ঠিক আছে? তো আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাস নেওয়ার জন্য কারা হেল্প করতেছে? মুছে দিলাম এগুলা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা ছোট আসলে, হ্যাঁ, আর একদিন পড়াইলে শেষ করে দিবে চ্যাপ্টার। হ্যাঁ, নেক্সট দিনে এই চ্যাপ্টার, হ্যাঁ এত ছোট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখেন তাহলে হচ্ছে, তাহলে কি, তাহলে এবার আমরা আসি যে এবার হচ্ছে আমরা
লাংস যে আমরা রেসপিরেশন করতেছি, এই রেসপিরেশন করার জন্য আমাদের কি আছে, রেসপিরেশন বা এইটাকে বলা হয় ব্রিদিং প্রসেস। ব্রিদিং প্রসেস, ব্রিদিং প্রসেস মানে কি, আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়তেছি। শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া এই জিনিসটাকে কি বলে? কোনটা দেখা যাচ্ছে না? আচ্ছা, অসুবিধা নেই, বর্ডারটা একটু উপরে চলে গেছে। যাই হোক, ব্রিদিং প্রসেস মানে কি, শ্বাস নেওয়া আর কি শ্বাস ছাড়া। শ্বাস যদি আমরা নিতে চাই, এই প্রসেসটাকে বলা হয় এক্সপিরেশন। মানে শ্বাস নেওয়া বলেছে, শ্বাস ছাড়াকে বলে এক্সপিরেশন বা এটাকে বলে এক্সহেলেশন। শ্বাস যদি আমরা নিতে চাই বা শ্বাস যখন বডির ভিতরে ঢুকাচ্ছি, তখন এইটাকে বলা হয় ইন্সপিরেশন, হ্যাঁ, বা ইনহেলেশন। ইনহেল করি না আমরা, এই ইনহেলারের নাম শুনছেন সবাই? ওর নাম ইনহেলার কেন? হ্যাঁ, ইনহেলার কেন? ও ইনহেল করে, ভিতরে নেয়, শ্বাস নেয়, ঠিক আছে, এই জন্য আর কি। আচ্ছা, তো এই প্রসেসটা চালানোর জন্য দুইটা মাসল ইনভলভ থাকে, রেসপিরেটরি মাসল ইনভলভ থাকে, রেসপিরেটরি মাসল। এই রেসপিরেটরি মাসলগুলা কি কি? রেসপিরেটরি মাসলগুলোর মধ্যে একজনের নাম হচ্ছে দি ডায়াফ্রাম, আরেকজনের নাম হচ্ছে ইন্টারকোস্টাল মাসল। পরীক্ষায় এই ডায়াফ্রামের একটা ডেফিনেশন আসে, হ্যাঁ, যে ডায়াফ্রাম জিনিসটা কি। ডায়াফ্রামের ডেফিনেশনটা একটু লিখেন, আমি এরপর বলতেছি। যে এটা হচ্ছে একটা মাস্কুলার শিট, মাস্কুলার শিট মানে পেজ, পেজ মতো শক্ত একটা, ঠিক আছে, মাস্কুলার শিট দ্যাট সেপারেটস thoracic cavity from abdominal cavity. thoracic cavity থেকে abdominal cavity সেপারেট করার জন্য যেটা দরকার, যে জিনিসটা ইউজ হচ্ছে, তারই নাম কি, আমার রেসপিরেটরি মানে ডায়াফ্রাম, ঠিক আছে। আর ইন্টারকোস্টাল মাসল কোথায় থাকে? ইন্টারকোস্টাল মাসল থাকে বিটুইন টু রিবস, বিটুইন টু রিবস, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি? ধরেন এইটা হচ্ছে আপনার শ্বাসনালী, এইটা হচ্ছে আপনার লাংস। এই লাংসের নিচে কি আছে মনে আছে? এই যে লাংসের ধরেন এটা কি হার্ট নাকি? এরপরে কি আছে? এরপরে নিচে কিছু আছে না? কি কি আছে? এই যে এদিক দিয়ে একটা ফুটা, এদিক দিয়ে স্টোমাক আছে, ইন্টেস্টাইন আছে, এই পাশে একটা লিভার আছে নাকি, আর কি আছে? এই পাশে প্যানক্রিয়াস আছে, এরকম জিনিসপত্র আছে। তাহলে এই নিচের ক্যাভিটিটাকে বলে পেটের ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি। উপরের ক্যাভিটিকে বলে থোরাসিক ক্যাভিটি, ঠিক আছে। এখন এই দুইটা লেয়ারের মাঝখানে এই রকম একটা ফুটা মানে এরকম একটা মাসেল দিয়ে জিনিসটাকে সেপারেট করা আছে। অর্থাৎ আপনার লাংসের সাথে বা হার্টের সাথে এই লিভার স্টোমাককে সেপারেট করা আছে। যে জিনিস দিয়ে সেপারেট করা, এই জিনিসটার নামই কি? ডায়াফ্রাম। বোঝা গেছে? ডায়াফ্রাম, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমরা আসি রেসপিরেশন প্রসেস, ঠিক আছে। হ্যাঁ, কিছুই পড়ায় নাই আজকে, লাস্ট মুছে দিলাম। আচ্ছা, রেসপিরেশন প্রসেসটা পড়া শেষ করি। আচ্ছা, ঠিক আছে। আরে আমাকে একটা তাহলে আসেন প্রথমে আমরা যাই। প্রথমে আমরা দেখব যে আমরা নিঃশ্বাস নেওয়ার সময় কি হচ্ছে, ইনহেলেশনের সময় কি হচ্ছে। ইনহেলেশন, ইনহেলেশন হওয়ার আগে আমাদের বডিতে কি হয়? আমাদের বডিতে একটা নার্ভের সিগন্যাল যায় যে তোমার বডিতে কার্বন ডাইঅক্সাইডের সংখ্যা অনেক বেড়ে গেছে, হ্যাঁ, তুমি এখন দ্রুত বডির ভিতরে অক্সিজেন ঢুকাও। তো এই জন্য কি হয়, আমাদের বডিতে একটা নার্ভ স্টিমুলেশন হয়। অর্থাৎ আমাদের বডিতে একটা নার্ভ স্টিমুলেশন হয়ে, এটা অর্ধেক লিখবেন, হ্যাঁ, এই পাশে ইন্সপিরেশন, এই পাশে এক্সপিরেশন লিখবো।
হ্যাঁ হবে। তাহলে প্রথমে কি আসলো, একটা নার্ভ স্টিমুলেশন আসলো। তো আমার বডিতে যদি নার্ভ স্টিমুলেশন আসে তখন কি হয়, তখন আমার বডিতে থাকা ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসল কন্ট্র্যাক্ট করে। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসল কন্ট্র্যাক্ট করে। মাসল কন্ট্র্যাক্টস। এখন কি হয় খেয়াল করে দেখেন। আচ্ছা লিখেন আপনারা, সমস্যা নেই। এই হচ্ছে আপনার লাংস, ঠিক আছে। এই লাংসের ভিতরে কি ছিল, এরকম করে কি ডায়াফ্রাম ছিল। খেয়াল করে দেখেন, একটু তাকান, এখানে কি ছিল, এরকম ডায়াফ্রাম ছিল। এই ডায়াফ্রাম কন্ট্রাক্ট করার অর্থ হচ্ছে এই ডায়াফ্রাম এখন কি করছে, এই রকম ফ্ল্যাট হয়ে গেছে। ফ্ল্যাট হয়ে গেছে। আগে ছিল কেমন, এরকম, এখন হয়ে গেছে কি এরকম ফ্ল্যাট। তার মানে কি, আগে ছিল এরকম উঁচু এক্সপ্যান্ড, এখন হয়ে গেছে এরকম চিকন বা কন্ট্রাক্ট। তাহলে কন্ট্রাক্ট যখন হয় তখন এই যে লাংস, ও এখন অনেক এরিয়া পায়। বুঝতে পারছেন, লাংস কি পায়, এরিয়া পায়। লাংস যখন এরিয়া পায় তখন কি হয়, আমার থোরাসিক ক্যাভিটি এই জায়গাটা বড় হয়ে যায়। থোরাসিক ক্যাভিটি এক্সপান্ডস। এখন আপনারা আমাকে একটু বলেন যে ধরেন আমি এখন কি করছি, একটা 1 লিটার বোতল, এই 1 লিটার বোতলের ভিতরে আমি ধরেন 500 গ্রাম গ্যাস রাখছি, ঠিক আছে। এখন আমি গ্যাস 500 গ্রামই রাখছি, কিন্তু হঠাৎ করে বোতলের সাইজ আমি বড় করে দিছি, 5 লিটার বোতলে এখন 500 গ্রাম গ্যাস রেখে দিছি। এখন বলেন আগে যতটুকু প্রেশার ছিল আর এখন যতটুকু প্রেশার, কোনটার প্রেশার বেশি, কোনটার প্রেশার কম? বেশি, আর ওটা কি কম। তাহলে আমার লাংসের ভিতরে, লাংসের সাইজ যখন করে দিছি বড়, তখন কি আমার বাইরের চাইতে লাংসের ভিতরে প্রেশার কমে গেল না? ঠিক আছে, তাহলে এই কাজটাই হইল। কি হইল, যে প্রেশার উইদিন লাংস decreased. Pressure within lungs decreased from environment. তাহলে বাইরের চেয়ে কি হইল, ভিতরের প্রেশার কি কমে গেছে। এখন কি হবে, প্রেশার কমে গেলে যে প্রেশার চেঞ্জ হয়ে যায়, এই প্রসেসটাকে কি বলে, প্রেশার কমে গেলে এখন কি হয় বাবা, প্রেশারের যে চেঞ্জ, সেই চেঞ্জটাকে ডিফিউশন বলে। হ্যাঁ, এখন বাইরে থেকে গ্যাসগুলা কি হবে, এক জায়গায় লো কনসেন্ট্রেশন, আরেক জায়গায় কি হাই কনসেন্ট্রেশন। তাহলে গ্যাস ডিফিউজেস ফ্রম এনভায়রনমেন্ট টু লাংস। এনভায়রনমেন্ট টু লাংস, এই যে প্রসেসটা পড়লাম, এই প্রসেসটাকে বলা হয় ইন্সপিরেশন বা ইনহেলেশন। নেক্সট আসি এক্সপিরেশন। এক্সপিরেশন হচ্ছে একটা প্যাসিভ প্রসেস। আপনার অক্সিজেন নেওয়া শেষ হয়ে গেলেই এক্সপিরেশন অটোমেটিক শুরু হয়ে যায়, ঠিক আছে। তো এক্সপিরেশনের ব্যাপারটা ইজি। এক্সপিরেশনে কি হয়, এক্সপিরেশনে উল্টা কাজ হবে। ডায়াফ্রাম অ্যান্ড কি আমার ইন্টারকোস্টাল মাসেল, এই জিনিসটা এখন কি করবে, এক্সপান্ড করবে। ইন্টারকোস্টাল মাসেল এই জিনিস কি করবে, এক্সপান্ড করবে। ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল মাসেল যদি এক্সপান্ড করে তখন কি হবে আমাদের, এক্সপান্ড করলে খেয়াল করে দেখেন, এই ধরেন লাংস, ঠিক আছে, এই ধরেন লাংস, এরা কি এতক্ষণ এরকম ফুলে ফেপেছিল, এখন নিচ থেকে কি করতেছে, এরা এইভাবে চাপ দিচ্ছে, এইভাবে চাপ দিচ্ছে। অর্থাৎ মনে করেন আপনি একটা বেলুন, এই বেলুনকে চারদিক থেকে আপনি চাপ দেওয়া শুরু করছেন, তাহলে কি হবে, বেলুন থেকে বাতাস বের হয়ে যাবে যদি মুখ খোলা থাকে। তো আমাদের লাংসের ভিতরেও কি আছে, বেলুন আছে, অ্যান্ড বেলুনের মুখ কি খোলা। এই যে আমার নাকটা কি খোলা না, ঢাকনা আছে নাকি, দড়ি দিয়ে বেঁধে রাখছেন, তা তো রাখেন নাই, তাহলে খোলা জায়গা। এখন এই মাসেলগুলা কি করবে, মাসেলগুলো আর কোথায় আছে, ইন্টারকোস্টাল মাসেল কোথায় থাকে, এই যে দুইটা রিবস, এই রিবসের মাঝখানে এরকম মাসেল থাকে, বুঝতে পারছেন।
দুইটা মাছ রিবস, আমাদের বুকের যে দুইটা কাঠি, এই দুইটা কাঠির মাঝখানে মাংস আছে। আপনারা খান রিবসের মাংস, খান না? খাসির মাংসের সময় দেখবেন খাওয়ার সময় রিবস সুন্দর এইরকম পিসের মাংস দেখেন নাই? ঠিক আছে, হ্যাঁ। তাহলে ওই যে মাংসগুলা, ওই মাংসগুলাকে বলা হয় রিবস, রিবসের মাসেল। তাহলে ওই রিবসের মাসেলগুলা কি থাকে? ওই রিবসের মাসেলগুলা এদিক থেকে চাপ দেয় আর ডায়াফ্রাম নিচ থেকে চাপ দেয়। তাহলে দুইজনের চাপ খেয়ে লাংস থেকে কি হয়? বাতাস বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এক্সপান্ড করতেছে। তাহলে কি হয়? থোরাসিক ক্যাভিটি কমতে থাকে, থোরাসিক ক্যাভিটি ডিক্রিজড বা হচ্ছে থোরাসিক ক্যাভিটি কন্ট্রাক্টস। থোরাসিক ক্যাভিটি কন্ট্রাকশন হয়ে গেলে আমার কি হবে? এয়ার প্রেশার উইদিন লাংস বেড়ে যাবে, উইদিন লাংস ইনক্রিজ করবে। অ্যান্ড ফাইনালি কি হবে? ফাইনালি আমার লাংস থেকে কি সব বাতাস বের হয়ে যাবে বা এক্সপিরেশন হবে। বোঝা গেছে? তাহলে আমরা এই দুইটা জিনিস ভালো করে জানলাম। পরীক্ষায় এটা আসে, এক্সপিরেশন বা ব্রিদিং প্রসেস। ব্রিদিং প্রসেস আসলে আমরা যেভাবে লিখব, যা যা লিখছি ব্রিদিং প্রসেসের ভিতরে, মাসেলের নাম কি কি হয় এগুলা লিখে এরপরে এই জিনিসটা যেভাবে ফ্লো চার্ট করে লিখে দিছি এইভাবেই পরীক্ষার খাতায় লিখবেন। ঠিক আছে? আর দরকার হইলে ওই যে ছবিটা আঁকাইলাম ওই রকম ডায়াফ্রামের একটা ছবি, ওই ছবিটা আঁকানোর একটু ট্রাই করবেন। আপনাদের বইয়ে একটা ছবি সুন্দর করে দেওয়া আছে, বই থেকে ছবিটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তাহলে এই আর কি পড়াশোনা। হ্যাঁ, এইটা না পরে এই যে কার্বোহাইড্রেট আর প্রোটিন